সংগ্রাম, ক্ষমতা না জনতা, চালাইনের রাজপথ। হেতে হাসিনা, হেতে হাসিনা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তাল রাজনীতির মাঠ। যমুনার সামনে টানা 16 ঘন্টা অবস্থান, কিছুক্ষণের মধ্যেই সমাবেশ। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপির নয়, জনগণ ও নির্বাচন কমিশনের। কার্টার সেন্টারের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে মঈন খান। সমর্থকদের বাধা পেরিয়ে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি গ্রেপ্তার, হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। ছুটির দিনে রাজধানীর সবজি ও আমিষের বাজারে কিছুটা স্বস্তি। বাজারে নতুন চাল ওঠায় কমেছে দাম। চট্টগ্রামে চড়া সামুদ্রিক মাছের দর। ভারত পাকিস্তান সীমান্তে সকালেও গোলাগুলি, থেমে নেই পাল্টা হামলা ও অভিযোগ। দুবাইয়ে পিএসএল সরানোর পর আইপিএলও বন্ধ ঘোষণা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। আওয়ামী লীগের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে টানা 16 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র জনতা। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গণহত্যার বিচার প্রসঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও জানানো হন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাত পেরিয়ে ভোর, মুষ্টিবদ্ধ স্লোগান, দীপ্ত কণ্ঠে জোর আওয়াজ আওয়ামী লীগ নিষিদ্ধের। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়ে লীগের বিচার ও নিষিদ্ধের রোডম্যাপের দাবিতে একাট্টা হয়েছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা নানা প্ল্যাটফর্ম। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি সংগঠন কিংবা শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠনগুলো যেমন আওয়ামী লীগ নিষিদ্ধে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে, তেমনি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, ছাত্র শিবিরের মতো বেশ কটি রাজনৈতিক সংগঠনও অংশ নিয়েছে এতে। কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ মানুষও বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধে আর কালক্ষেপণ নয়। এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ না করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু আর শান্তিতে কেউ থাকবে না। কারণ যেটা আমরা এখন থেকে দেখতেছি, তাদের বিচার হওয়া এখন সময়ের দাবি। অসংখ্য হত্যাকাণ্ড, খুন, গুম, সব ধরনের অপকর্মের বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। রক্ত দিয়ে আমরা দেশ ভাসিয়ে দিব, এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ আর ছাড়বো না। আমি কিন্তু কোনো দলের না, আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষ হিসাবে এখানে একাত্মতা পোষণ করতে এসেছি, আমি ওদেরকে সাপোর্ট দেই। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে নিজেদের জীবন বাজি রাখার কথা জানায় সংহতি জানাতে আসা বিভিন্ন সংগঠনের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধ দেশের মানুষের মূল লক্ষ্য বলেও মন্তব্য তাদের। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন এম্বাসির সাথে আপোষ করতে চায়, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বাংলাদেশে এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা দলের চেয়ে জুলাইয়ের জন্য বেশি জানবা। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে,
অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তারা এদেশে রাজনীতি করবে, আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, দ্রুত দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার কথা জানায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা। এ সময় আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগকে হলো সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। দীর্ঘ 8 মাস এখনো গণ অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন বারবার বলে আসছে না, আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের রোডম্যাপের দাবিতে ঘোষিত সমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মনে করছেন অবস্থান কর্মসূচিতে যোগ দেয়া মানুষেরা। মাহমুদ, এখন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ চলছে। যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ ছাত্র জনতা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ ও হাসিব বিল্লাহ। জাওয়াদ, আপনার কাছে শুরুতে জানতে চাই, সমাবেশে কোন কোন দলের উপস্থিতি, নেতৃবৃন্দের উপস্থিতি আপনি এখন পর্যন্ত লক্ষ্য করেছেন, এবং কর্মসূচি থেকে নেতা কর্মীরা যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? আগেই এটি শুরু হয়েছে, অর্থাৎ বাদ জুমা, কিন্তু পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যেটি বাদ জুমার পরে শুরু হওয়ার কথা সেটি হয়েছে। আমরা এখন দেখছি যে এই যে মঞ্চে এখানে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমরা দেখেছি তারা যুক্ত হয়েছে, এখানে যোগ দিয়েছেন সংহতি জানাতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের আমরা দেখেছি, খেলাফত মজলিসের নেতাদের দেখেছি, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের দেখেছি, ইসলামী ছাত্র শিবিরের নেতাদের আমরা এখানে দেখেছি। অর্থাৎ ধীরে ধীরে যেটি বলছিলাম যে সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা যারা সংগঠনগুলো রয়েছে এই জুলাই ঐক্য ধরে রাখার জন্য, এবং এছাড়াও সেই জুলাই ঐক্য ছাড়াও এর আগে যে নানান ধরনের সংগঠনগুলো রয়েছে, যেমন পিলখানা হত্যাকাণ্ডের পরিবারগুলো যে সংগঠন, যে হেফাজত ইসলামের যে 13ই মে শাপলা যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই সব পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে সংহতি জানিয়েছে। এবং আমরা দেখছি ধীরে ধীরে এই যেহেতু এটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক যেটি ইন পয়েন্ট তার সাথেই এটি, এবং এখান থেকে মূলত প্রধান উপদেষ্টার যে বাসভবন, তার বাসভবনের প্রবেশ মুখ এটি। এখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে 5টি ট্রাকের সমন্বয়ে। এখানে চারদিক থেকে, অর্থাৎ যে কয়েকটি সংযোগ সড়ক রয়েছে, প্রত্যেকটি সড়ক থেকেই ছোট ছোট মিছিল নিয়ে মূলত এখানে জড়ো হচ্ছেন বা যোগ দিচ্ছেন বিভিন্ন মানুষ। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একদল মাদ্রাসা শিক্ষার্থীদের একটি মিছিল তারা এখানে এসে প্রবেশ করেছেন, এবং তাদের প্রত্যেকের মধ্যেই একটি কথা যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে সেটি নিষিদ্ধ করতে হবে, এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই যখন একটি এই মঞ্চের জুমার পরে যখন নেতারা 2-1 জন কথা বলা শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, এর মধ্যে সার্জিস আলম, যিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি একটি কথা বলছেন যে সবাই যেন বেশি বেশি করে পানি পান করে, যেহেতু তপ্ত রোদ এবং রোদের যে তীব্রতা, সেখানে তিনি পরামর্শ দিচ্ছিলেন যে আমাদেরকে, অর্থাৎ তাদেরকে এখানে 1 মাস বা তারও বেশি সময় ধরে তাদের যে দাবি সেটি আদায় অবস্থান করতে হতে পারে, এমনটি তিনি বলে তাদেরকে বলছেন যে সবাই যেন সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করেন এবং খাবার স্যালাইন পান করেন, সেটি বলছিলেন। এবং এখানে সকল ধরনের ব্যবস্থা যেমন রয়েছে, উন্নত সাউন্ড সিস্টেম এখানে রয়েছে, এছাড়া মেডিকেল টিম এখানে একটি রয়েছে আমরা দেখছি। অর্থাৎ সামগ্রিকভাবে তারা আজকে হয়তো এই যে সমাবেশের যে অংশটি সেটি হয়তো বাদ মাগরিব, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি চলার কথা রয়েছে। যারা আয়োজক রয়েছে আমরা এখানে কথা বলেছি, এবং এখানে অনেক দলের নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সে কারণে তারা বলছেন যে আজকের যে সমাবেশ সেটি হয়তো বা কিছুটা দীর্ঘায়িত হবে, এবং এই সমাবেশ শেষে এর মধ্যে যদি কোনো আশ্বাস বা ঘোষণা না আসে তাহলে তারা এখানে অবস্থান করবে। সেটি কিন্তু কিছুক্ষণ আগে সার্জিস আলমের কথার মধ্যেই এটি এসেছে। এবং এর আগেও বলেছি যে
আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এদের সাথে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। এবং আরেকটি বিষয়, যদিও তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টাদের একজন রয়েছেন, তিনি যদিও ফেসবুকের মাধ্যমে একটি বিষয় জানিয়েছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদেরকে নিষিদ্ধ করার কথা একটি প্রক্রিয়া চলছে, সেটিকে তারা প্রত্যাখ্যান করছেন এবং বলছেন এগুলো তো নয়, আওয়ামী লীগের সুষ্ঠু বিচার করতে হবে, তাদের নিষিদ্ধ করতে হবে, তাদের দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই সব কিছুর একটি সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে তারা বলছেন। এই ছিল আমার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আরো খবর জানবো সহকর্মী হাসিব বিল্লার কাছ থেকে। হাসিব, জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই সড়কে, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এই ইন্টারকন্টিনেন্টাল সড়ক, এই পুরো সড়ক জুড়েই ছাত্র জনতা মূলত আজকে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছিল। তারই অংশ হিসেবে দুপুর 2টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন এবং এই সমাবেশ স্থলে একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে সমাবেশে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্টেজে এনসিপির নেতারা যেমন রয়েছেন, খিলাফত মজলিস ইসলামী আন্দোলনের নেতারা আছেন, ইসলামী ছাত্র শিবিরের নেতারা রয়েছেন এবং তার কর্মী সমর্থকরা রয়েছেন। যেখানে যেহেতু রোদও রয়েছে, এই কারণে রাস্তার দুই পাশে ছায়াতে অনেকে অবস্থান করছেন এবং এখন মূলত স্লোগান হচ্ছে এবং এর সঙ্গে স্লোগানের প্রতি উত্তর দিচ্ছেন নেতাকর্মীরা এবং এরপরে নেতাকর্মীরা একে একে বক্তব্য দেওয়া শুরু করবেন। কাল রাত থেকেই মূলত এই যমুনার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি মূলত একটি দাবি যেটি গণ অভ্যুত্থানের 5 আগস্ট যে রায় দিয়েছিল ছাত্র জনতা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তখনই একটি রায় হয়ে এসেছিল, কিন্তু এখনো আইনিভাবে সেটি এখনো প্রক্রিয়াধীন কেন হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন জেগেছে। এজন্য ছাত্র জনতা আবার রাজপথে নেমেছে। এই দাবিটি কিন্তু বিভিন্ন সময়ে মাঝে মাঝে সোচ্চার হতে দেখেছি আমরা, কিন্তু তারপরও সেটি কিসের জন্য এই নিবন্ধন বাতিল হচ্ছে না। যদি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলা হচ্ছে আগামী এই ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে, কিন্তু এর মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগের নিবন্ধন এখনো রয়েছে, নিবন্ধন বাতিলের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে তারা আবার নির্বাচনে অংশ নেবে। যে দল ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল, ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে এইরকম নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা কিভাবে নির্বাচনে অংশ নিতে পারে, এই প্রশ্নগুলো তুলছেন। এখানে যেমন শহীদি পরিবারের সদস্যরা রয়েছেন, আহতরা রয়েছেন, তারাও একই দাবি তুলছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে করেছে এবং বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে। ঠিক একই সঙ্গে 73 থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগ সভাপতি থাকা অবস্থায় তখন বাংলাদেশের অনেক মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে যদি বলে যে আওয়ামী লীগ শাসনামলে 15 বছরে যে শাপলা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং এর সঙ্গে তিনটি ভুয়া নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ এই যে গণমানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া, এই যে আওয়ামী লীগ, এই বিচ্ছিন্ন আওয়ামী লীগ যেন আবার ফিরতে না পারে, সেই দাবি আবারও জোরসোরে উচ্চারিত হচ্ছে এই সমাবেশস্থল থেকে। যত সময় গড়াচ্ছে ততই মানুষের উপস্থিতি ঢল এখানে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এই সমাবেশস্থল থেকে সবশেষ খবর। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে আমরা আমাদের অন্য আরও এক সহকর্মীর সঙ্গে যুক্ত হব, তার কাছ থেকে জানার চেষ্টা করব অন্য খবর। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে আমরা সেই খবরগুলো জানছিলাম। এবারে আমরা জানবো বায়তুল মোকাররমে উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আমি মূলত গত 15 বছর আওয়ামী লীগের খুন, গুম,
গণহত্যার যে দায় রয়েছে সেই জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক কার্যক্রম, আওয়ামী লীগের নেতাদের যে বিচার, সেই দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ ঢাকা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে তারা ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত একটি বিক্ষোভ মিছিল করেছে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে জুমা নামাজের পরপরই। তাদের যে দাবি দেওয়া ছিল সেটি হলো যে আওয়ামী লীগ গত 15 বছরে 3টি গণহত্যা চালিয়েছে। 5 মে শাপলা, একই সঙ্গে বিটিআর বিদ্রোহ থেকে শুরু করে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে 3টি গণহত্যার যে ঘটনায় তারা জড়িত ছিল সেটিকে আমলে নিয়ে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি জুম্মা নামাজের পরপরই বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়। এখন ঠিক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যমুনার যে পথ রয়েছে অর্থাৎ মৎস্য ভবনের সড়ক ধরে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিলটি সেটি এই যমুনা ও অভিমুখে যাত্রা করেছে। অর্থাৎ সেখানে যে ছাত্র জনতা বা তৌহিদি জনতা রয়েছে তাদের সঙ্গে সংহতি জানাতে এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিক্ষোভ মিছিলটি করে। আমরা সেই মিছিলটির সঙ্গে ছিলাম, কিন্তু মূলত আপনার সঙ্গে যুক্ত হতে গিয়ে আমরা মিছিলটি আমরা ধরতে পারিনি। তো এখন যে বিষয়টি মোটা তাকে বলা যায়, তাদের যিনি মুখপাত্র রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছে যে এই স্বল্প সময়ের মধ্যে এই যে বিগত 7-8 মাস হয়ে গেল এর মধ্যেও আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হয়নি, দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। সেই দাবিতেই মূলত তারা সোচ্চার। সেই দাবি নিয়ে মূলত তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট পল্টন প্রদক্ষিণ করে এখন তারা যে যমুনা যে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই অভিমুখেই তারা রওনা করেছে। মূলত মোটাদাগিভাবে বলা যায় যে তারা এই আওয়ামী লীগ এবং তাদের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে তাদের নিষিদ্ধ করণ যে দাবি সেটি তারা জোরালো করেছে এবং একই সঙ্গে এই যে বিগত সময়ে যে রেজিম যে খুন গুম হত্যা গণহত্যা করেছে যে এই যে দলটি পতিত যে আওয়ামী লীগ দলটি সেই দলটির বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে এই আন্দোলনের মধ্যে দিয়ে সামনের দিনে তারা আরও জোরালো যে পদক্ষেপ রয়েছে বা জোরালো যে কর্মসূচি রয়েছে সেগুলো ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে মিম সবশেষ তথ্য। রমনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নয়, জনগণ ও নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে, নির্বাচন কমিশন নেবে। এছাড়াও তিনি বলেন বর্তমান দেশের সার্বিক অবস্থা নিয়েও তাদের সাথে কথা হয়েছে, আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। এদিকে বর্তমান দেশের রাজনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচন যত শিগগিরই হবে ততই মঙ্গল বলেও বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনের একটি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে বাধা দেন সমর্থকরা। এদিকে গ্রেফতারের পর আইভিকে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে। হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভির সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। কোনো দলের না, পুলিশ সবার। আমরা চাই থাকবো, যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি?
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইবি আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইবিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় কর্মী সমর্থকেরা। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এই মেয়রকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন নারায়ণগঞ্জ। রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নাম আসা 2 নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারভেজ হত্যা মামলায় গত 23 এপ্রিল রাতে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তার করা হয়। 21 এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে হৃদয় মিয়াজি নামের আরেক আসামিকে আটক করে র্যাব। এই মামলায় মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার আলফি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। উজ্জ্বল, মৌসুম শুরু হওয়ায় কমেছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা। ব্যবসায়ীদের প্রত্যাশা রয়েছে সামনে নতুন চালের সরবরাহ বাড়লে দাম তখন আরও কমে আসবে। এবং চালের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে স্বস্তির খবর রয়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বাজার দরের আরও খবর জানাবে সহকর্মী মাঝারি মন। মৌসুমের শুরুতেই বাজারে বাড়ছে নতুন চালের সরবরাহ আর কমছে দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে ধরন বেঁধে চালের দাম কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা। কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এমন চিত্র। খুচরা পর্যায়ে কেজি প্রতি 28 চাল 60 টাকা, মিনিকেট 78 থেকে 80, নাজিরশাইল 80 ও চিনিগুড়া বিক্রি হচ্ছে 118 থেকে 20 টাকা দরে। বাজারে নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলছেন ব্যবসায়ীরা। ক্রেতারা জানান সবসময় যাতে সহনীয় থাকে চালের দাম। 25 কেজি চাল নিলাম, 1 বস্তা, গত মাসের তুলনায় দাম কম আছে। তারা রিজনেবল প্রাইসই রাখতেছে, মোটামুটি প্রত্যেকটা দোকানই, মানে খুব বেশি দামের তারতম্য নাই। এখনও মার্কেটে চাল, নতুন চাল অ্যাভেলেবেল আসে না, তো যা কিছুই আসছে অন্তত কেজিতে 8 থেকে 10 টাকা করে কমছে। যেমন মিনিকেটটা আমরা বিক্রি করতাম 85 থেকে 90 টাকা, এখন বিক্রি করতেছে 75 থেকে 80 টাকা পার কেজিতে, 10 টাকা কমছে। বছরের মাঝামাঝি সময় সরকার বাইরে থেকে যদি কিছু চাল ইম্পোর্ট করে আবার মজুদ বাড়তি করে, তাহলে লাস্টে যে ক্রাইসিস, আমি আশা করি ওই ক্রাইসিসটা না হলে বাজার বাড়বে না। এছাড়া ভোজ্য তেল, ডালসহ নিত্যপণ্য বিক্রি হচ্ছে পূর্বের দামে। 5 লিটারের সয়াবিন তেল কোম্পানি ভেদে বিক্রি হচ্ছে 860 থেকে 910 টাকা, মসুরের ডাল 98 থেকে 100 টাকা, চিনি কেজি প্রতি 118 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। যদি মনিটরিং ভালো করে করা যেতে হয় তাহলে এটা কন্ট্রোল করা মুশকিল। যেহেতু সামনে ঈদ, ওই হিসাবে মশলার দামটা এখন হুড় করে অনেক বাড়ার কথা, কিন্তু সেই হিসাবে দাম বাড়েনি। দেশি যে ডাল ওটা হলো 130 টাকা, এটা 140 টাকা ছিল, 130 টাকা আছে। আটা 2 কেজি নিলাম 100 টাকা। 18 টাকা এনে 20 টাকা বিক্রি করি। আমরা হইলো দোকানদার, আমাদের ডেলি তালিকা আছে, আমরা ডেলি বিক্রি করি, কত কিনা কত বিক্রি, আমরা বেশি বিক্রি করি না। একই চিত্র দেখা যায় সবজির বাজারেও। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত। শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে থাকলেও বাজারে মিলছে পর্যাপ্ত সবজি, যে কারণে দাম কম বলছেন দোকানিরা। আর ক্রেতারা বলছেন কাঁচা বাজার নিয়ন্ত্রণে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে। গত শুক্রবার থেকে অনেক কম আছে আর কি বাজারে, আর মানুষজন ক্রেতারা ভালো কিনতে পারবে আর কি, কেনার মতো পরিস্থিতি হয়ে গেছে আর কি।
শাকসবজিগুলো বেশ ভালো, বেশ ফ্রেশ মনে হচ্ছে। তবে কিছু কিছু আইটেমের দামটা একটু চড়া মনে হচ্ছে, আরগুলা মোটামুটি বেশিরভাগই মানে রিজনেবল। গরমকালীন সবজি মোটামুটি অনেক সবজি আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে অনেকটাই সবজির দাম কম। আজকের বাজারে ভেন্ডি 40 থেকে 45 কেজি। এদিকে বিভিন্ন প্রজাতির মাছ ও গরুর মাংস অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে বাজারে। তবে মুরগির দাম প্রতিনিয়ত উঠানামা করছে জানিয়ে বিক্রেতারা বলছেন, ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা, আর সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে মানভেদে 230 থেকে 50 টাকা পর্যন্ত। বাজার আপ ডাউন করে। আজকের বাজার চলছে ব্রয়লার 165 থেকে 70। সোনালী মুরগি নিচ্ছি 240 টাকা, গত সপ্তাহে নিয়েছিলাম 240, আজও 240 টাকায় দিচ্ছি। মাঝার ইমন, এখন ঢাকা। উজ্জ্বল, আমরা তো আসলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম যে বাড়ছে দিনকে দিন সেটা আমরা দেখতেই পাচ্ছি, তবে সেই সংখ্যাটা কিন্তু নোয়াখালীতে এখন আরও বেশি পরিমাণে বেড়েছে। চাঁদাবাজি, অপহরণ, মাদক, ইফটিজিংয়ের মতো বিভিন্ন রকম সামাজিক অপরাধে কিন্তু তারা একের পর এক জড়িয়ে যাচ্ছে এবং এই যে এলাকায় আধিপত্য বিস্তার কিংবা তুচ্ছ বিষয় থেকে তারা আসলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, এই ঘটনা কিন্তু এখন অহরহই ঘটছে। এবং প্রশাসন তৎপরতা বাড়ালেও অপরাধ প্রবণতা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নাসিম শুভর প্রতিবেদনে দেখব বাকিটা। চলতি বছরের 28 এপ্রিল সন্ধ্যা 7:51 নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর এলাকায় সিসিটিভির ফুটেজে ফুটে ওঠে লাবিব নামের এক তরুণকে অপহরণের দৃশ্য। এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াসিন নামের এক যুবক। এই ঘটনার একদিন আগে 27 এপ্রিল জেলা শহর মাইজদি বার্লিংটন মোড়ে তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে আহত করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে। এসব ঘটনায় গ্রেপ্তারকৃতরা অধিকাংশই উঠতি বয়সী কিশোর। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত, চাঁদাবাজি, ভাঙচুর, মাদক, অপহরণ, হত্যাসহ অসংখ্য অপরাধ করছে শিক্ষার্থীরা। গেল এক মাসেই এক উপজেলাতেই ঘটেছে 3টি হত্যার ঘটনা। আমার ঘরের দরজা জানালা থেকে শুরু করে আমার ঘরের কিছুই রাখে না, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। প্রশাসনও অনেকবার বলা হয়েছে, প্রশাসন এটা পদক্ষেপ নিতেছে না। এগুলো নারকেল সুপারি এগুলা নিজেরা পারে, এরা নিজেরা খায়, নিজেরা ইয়ে করে, এগুলো দিয়ে মাদক সেবন করে তারা। এরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, একবার এক এক রকমের এদের বিস্তার করতেছে। হরিনামপুর বাজারে তারা কয়েকবার মহড়া দিয়েছে এবং বাজারে সাউন্ড গ্রেনেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ এগুলো আবির্ভাব হইতে একে অপরের সাথে মারামারি করছে। স্থানীয়রা জানান, ক্লাসের সময় শহরের অলিগলি কিংবা পার্কেই ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের এসব সদস্যদের। এদের আইনের আওতায় আনতেই প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের পিছনে পিছনে ছেলেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই। গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরে আসুক, আর এই ধরনের অপরাধ আমরা কখনোই কাম্য নয়, এটা আমরা কখনোই চাই না। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যদি একটু ভালো ভূমিকা পালন করে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাহলে আমরা এই ক্ষেত্রে নিস্তার পাব। পুলিশ বলছে অপরাধীদের দমনে সক্রিয় তারা। কিশোর অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিকভাবেও ভূমিকা নেয়ার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। কাউন্সিলিং, মোটিভেশনাল বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমাদের যখন যেখানে যে সংবাদগুলো আমাদের আসছে কিশোর গ্যাং সংশ্লিষ্ট যে অপরাধের বিষয়গুলো, আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। চলতি বছরের এপ্রিল মাসে নোয়াখালীর 9টি উপজেলা থেকে পাইপগান, বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়াল, ব্রেকার, রামদা ও চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও মাদক কারবারে জড়িত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এখন নোয়াখালী। উজ্জ্বল, এবারে আন্তর্জাতিক খবরাখবর নিয়ে আমরা একটু কথা বলতে চাই। পাকিস্তানের সাথে সংঘাত চলছে ভারতের, আমরা জানি, এবং এরই মধ্যে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কমপক্ষে 24টি বিমানবন্দর এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় শুক্রবার সকালে ফের গোলাগুলি শুরু হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এদিকে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় 7 জনকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর। পাশাপাশি রাতভর আতঙ্ক উত্তেজনার মধ্যে এই 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আরো জানাচ্ছেন নুজাত কামাল। বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের 1/2 শতাধিক ড্রোন হামলা ঠেকাতে ব্যস্ত ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সফলভাবে হামলা প্রতিহতের দাবি করা হলেও জনগণের সুরক্ষায় সীমান্তবর্তী 4 রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও দিল্লিতে জারি করা হয় উচ্চ সতর্কতা।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, হামলার পরপরই দফায় দফায় বৈঠক করেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। সচিবদের সঙ্গে বৈঠকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে 24টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রাজস্থান ও দিল্লিতে বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ছুটি। পাঞ্জাব, জম্মু কাশ্মীর ও লেহ এর সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। যদিও সীমান্তে থেমে নেই সেনাদের পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাশাপাশি সীমান্তবর্তী সাম্বা অঞ্চলে অনুপ্রবেশ চেষ্টা আটকে দেওয়ার দাবি বিএসএফের। অনিয়ন্ত্রিত প্রোপাগান্ডা ক্যাম্পেইনের মাধ্যমে ভারত আঞ্চলিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 3টি বোমারু বিমান ভূপাতিতের তথ্যকে ভুয়া সংবাদ হিসেবে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার রাতভর হামলা ও পাল্টা হামলার অভিযোগে উত্তপ্ত ছিল নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্ত। যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারির মাধ্যমে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতের। এ সময় ভারতীয় গণমাধ্যমগুলোতে মিসাইল ও যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করা হয়। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও। পিএসএল এর বাকি ম্যাচগুলো দুবাইয়ে সরানোর পর এবার নিরাপত্তা শঙ্কায় স্থগিত করা হচ্ছে আইপিএল। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। কাশ্মীরের উত্তেজনা পেরিয়ে এবার মুখোমুখি পারমাণবিক শক্তিধর দুই দেশ, ভারত ও পাকিস্তান। দুই দেশের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত শখানেক মানুষ। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পরস্পর মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এবার 22 গজের ক্রিকেটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। চলমান পিএসএল এর বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় ছিল পাকিস্তান। একইভাবে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। সে কারণে সরিয়ে নেওয়া হয়েছে একটি ম্যাচের ভেন্যু। চলমান সংঘাত ও উত্তেজনার মাঝে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন আঘাত করলে পিএসএল এর সব ম্যাচ করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচ স্থগিত করার পর জরুরি সভায় বসে পিসিবি। পরে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পিএসএল এর সব ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পিসিবি থেকে জানানো হয় পিএসএল এর বাকি 8 ম্যাচের ভেন্যু ও তারিখ নতুন করে ঠিক করা হবে। এদিকে আইপিএল এর 2 ভেন্যুতে পরপর 2 দিন বোমা হামলার হুমকি আসে অজ্ঞাত মেল থেকে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছিল আইপিএল চলবে নির্ধারিত সময়সূচি মেনেই। চলমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজন বা সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছিলেন একজন কর্মকর্তা। তবে পরিস্থিতি নাজুক হয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল এর সব ম্যাচ। যুদ্ধের ডামাডোলে হয়তো থামছে না ক্রিকেট, কিন্তু থেমে নেই শঙ্কা। প্রতিটি ম্যাচ যেন এক একটি নতুন লড়াই, শুধু মাঠেই নয়, মাঠের বাইরে যুদ্ধের ভয়াবহতা। এখন তাই বড় প্রশ্ন, যুদ্ধ ও খেলার মধ্যে সূক্ষ্ম সীমারেখা এবার কতটা টিকবে? ফারহান ইহসান, এখন। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, যিনি পরিচিত হচ্ছেন পোপ চতুর্দশ লিও নামে। রবার্ট ফ্রান্সিসই প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন। নতুন পোপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতা থেকে শুরু করে ভক্ত ও অনুসারীরা। প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস জানিয়ে নতুন পোপের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো জানাবেন সতীর্থ কর্মকার। অবশেষে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে বের হতে দেখা গেল সাদা ধোঁয়া। নতুন পোপ নির্বাচিত হয়েছেন এই বার্তা পেয়ে উচ্ছ্বসিত সেন্ট পিটার স্কয়ারের সামনে জড়ো হওয়া অসংখ্য ভক্ত অনুসারী। Blanche, on va voir le pape. Là, je suis devant le Vatican, on a attendu, on va voir le pape. এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেন্ট পিটার্সের সেন্ট্রাল ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানালেন নতুন পোপ চতুর্দশ লিও। Anch'io vorrei che questo saluto di pace entrasse nel vostro cuore, raggiungesse le vostre famiglie, a tutte le persone, ovunque siano, a tutti i popoli.
৬৯ বছর বয়সী নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মূলত যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পেরুর মিশনারিতে। ২০২৩ সালে প্রথম কার্ডিনাল নির্বাচিত হন তিনি। বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে ২৬৭তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন রেকর্ড ৭০ দেশের ১৩৩ জন কার্ডিনাল। নতুন পোপ লিও চতুর্দশকে স্বাগত জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ক্যাথলিক চার্চের বিশপরা। আর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো কোনো কার্ডিনাল নির্বাচিত হয় তার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২১শে এপ্রিল ৬৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। কনক্লেভ বা পোপ নির্বাচন প্রক্রিয়া শুরুর ১৩ দিনের মধ্যে নতুন পোপ ঘোষণার বিধান থাকলেও এবার দুদিনের মাথায় নতুন পোপের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন কার্ডিনালরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ ৫০ থেকে ৭০ লাখ টাকা আয় করার পরিকল্পনা আছে ফেডারেশনের। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা সামেথিদের ম্যাচটিকে স্মরণীয় রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আরও জানাচ্ছেন শরীফ রওশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে ১৮,০০০-এর বেশি দর্শক হামজা চৌধুরী সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয় সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের ১৮,৩০০ টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, হ্যাঁ, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতে চাবে না, এটাও হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে ৫০ থেকে ৭০ লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারির একটা সুযোগ থাকে, বাট আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি, এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেলথ বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেলথ বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রাউশন, এখন, ঢাকা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের মাধ্যমে অভিষেক হতে পারে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। এ মাসেই আসবেন দেশে, এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। এছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াড প্রস্তুত সম্পূর্ণ বলেও জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, যা প্রকাশ করা হবে 29 মের পর। বিস্তারিত জানাবেন তাসওয়ান নাফি। বর্তমানে বাংলাদেশ ফুটবলের মূল ভিত্তিটাই দাঁড়িয়ে যাচ্ছে প্রবাসী ফুটবলার কেন্দ্রিক। হামজা চৌধুরী আসার পর এবার দ্বার খুলেছে কানাডিয়ান সমিত সোমেরও। বাফুফের পরবর্তী পরিকল্পনায় আছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল।
নতুন খবর, তিনিও থাকতে পারেন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে, এমন আশার বাণী শুনিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। দেশে আসতে পারেন এই মাসেই। প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। ফুটবলে নতুন জোয়ার আসবে এমন সম্ভাবনা তৈরির পর দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই স্কোয়াড নিয়েও বেশ তৎপর বাফুফের নীতি নির্ধারকরা। তাই কিউবা মিচেল দেশে আসলেই ঘোষণা হবে বাংলাদেশ স্কোয়াড, এমন ইঙ্গিত দিলেন বাফুফের সভাপতি। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান বিপিএল লিগ, বিসিএল লিগ, ইভেন মেবি আন্ডার-19 যারা খেলবে কারা কারা চান্স পাবে। দেশের ফুটবলারদের নিয়ে তো আলোচনার শেষ নেই, তবে এবার সামনে এসেছে রেফারিদের ম্যাচ বয়কটের ঘটনা। বকেয়া টাকাসহ নানা অসঙ্গতি দেখিয়ে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাফুফের ম্যাচ পরিচালনাকারীরা। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস যারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল তোপুরা। সেই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হলেও আপাতত নাম প্রকাশ করতে রাজি নন বাফুফে বস। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।